আজ মঙ্গলবার 28/4/26 ইংসনের রাত 10টা 31তম কোচিং ক্লাস 31তম ক্লাস এলএম কোচিং সেন্টারের 31তম ক্লাস। আজকে আমরা যেহেতু আমাদের মাস শেষ, আমরা মায়াজমের ওষুধ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে শেষ আলোচনা, অর্থাৎ টিউবারকুলোসিস মায়াজমের দুইটা মেডিসিন, ফসফরাস এবং টিউবারকুলিনাম। খুব সংক্ষেপে চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দিতে কিভাবে আমরা মনে রাখার কৌশলগুলো জানব, সহজে যেন আমরা ধরতে পারি কোন মায়াজমের ওষুধ, পার্থক্যটা কি, কিভাবে আমরা ওষুধটা প্রয়োগ করব সে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে দুইটা মেডিসিন, একটা হচ্ছে ফসফরাস, একটা হচ্ছে টিউবারকুলিনাম। প্রতিটাতেই আমি একটা ধাতুগত অর্থাৎ বস্তুবাদী জগতের ওষুধ, আর একটা হচ্ছে মায়াজমের নোসোর্সের ওষুধ। টিউবারকুলিনামটা হচ্ছে নোসোর্স, আর ফসফরাসটা হচ্ছে আমাদের ধাতুগত দিকের উপরে ভিত্তি করে, যেটা আপনারা অনেক লক্ষণগুলো জেনেছেন এবং জানেন, এবং পার্থক্যটা খালি মনে রাখার কৌশলটা আমার শিখাবো। কারণ অনেক সময় আমরা টিউবারকুলোসিস মায়াজমের ওষুধ নির্বাচন করতে গিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ি এবং কিভাবে করি। প্রথমে চলে আসি, দুটা কথা মনে রাখার চেষ্টা করবেন। ফসফরাস ওষুধটি হচ্ছে সরিক মায়াজম হয়ে টিউবারকুলিনাম, আর টিউবারকুলিনাম ওষুধটি হচ্ছে নোসোর্স ওষুধ। এটা হচ্ছে সিফিলিটিক মায়াজম হইয়া টিউবারকুলিনাম। তাইলে পার্থক্যটা বুঝতে পারবেন, একটা ধ্বংসাত্মক আর একটা গঠনমূলক। আবার আরো একটা পার্থক্য আছে, একটার জ্বালা খুবই বেশি, আর একটাতে জ্বালা নাই। ফসফরাসের অত্যন্ত জ্বালা, যেহেতু সেটা সরিক মায়াজম থেকে আসছে, অর্থাৎ সরিক মায়াজমের জ্বালা যেরকম সালফারের, ঠিক ফসফরাসও তাই। এটাকে সর্বাঙ্গে জ্বালা বলা হয়, এবং যে কোনো জায়গায় যে কোনো বাড়তি জ্বালা থাকে, এবং জ্বালার সঙ্গে আরো কিছু হয়তো লক্ষণ মনে রাখলে আপনি বুঝতে পারবেন। তাহলে আমি দুইটা পার্থক্য নির্বাচন করলাম, একটা হচ্ছে সরিক মায়াজম থেকে টিউবারকুলিনাম, আর একটা হচ্ছে সিফিলিটিক মায়াজম থেকে টিউবারকুলিনাম মায়াজম। তাহলে এই পার্থক্যটা মনে রাখার চেষ্টা করবেন। একটাতে জ্বালা আছে, একটাতে জ্বালা নাই। ফসফরাসের জ্বালা অসম্ভব বেশি। আরেকটা পার্থক্য যদি আমি মনে করি, একটা হচ্ছে হালকা পাতলা লম্বা চড়া, এবং আরেকটা হচ্ছে হালকা পাতলা, ক্ষুধা বেশি কিন্তু স্বাস্থ্য বাড়ে না। ওই যে বললাম, একটাতে জ্বালা আছে, একটাতে জ্বালা না। যদি মনে রাখেন তাহলে দোনোটার বডি দেখতে একই রকম। একটা দেখতে কিন্তু খুবই সুন্দর, সেটা হচ্ছে ফসফরাস, ফিটফাট এবং নিট অ্যান্ড ক্লিনও। কিন্তু এটাতে জ্বালা আছে, ওটাতে জ্বালা নেই। আরেকটা পার্থক্য যদি মনে রাখেন, একটা হচ্ছে লাংস গঠিত যত রকমের ট্রাবল, যেমন সর্দি কাশি জ্বর হইয়া লাংস এফেক্টেড হইয়া টিউবারকুলিনাম, আরেকটা কিন্তু তা নয়। তাহলে এই পার্থক্যগুলো মনে রাখলেই আমরা পার্থক্যটা মনে রাখতে পারি, কোন সময় টিউবারকুলিনাম দেব, কোন সময় টিউবারকুলিনাম দেব না। তাহলে মনে রাখতে হবে, যেই সকল রোগ সচরাচর লাংস থেকে তৈরি হয়ে সর্দি কাশি জ্বর হয়ে তার ওজন কমে যাচ্ছে, এবং নানা রকমের ট্রাবল যারা সিফিলিটিক মায়াজমের সঙ্গে মিশিয়ে অনেক রকমের জটিলতার রোগের সৃষ্টি করে, সেগুলি সংক্ষেপে যদি বলি, একটা হচ্ছে খুবই অস্থিরতা, আর একটা হচ্ছে সংবেদনশীল। আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। সংবেদনশীল মানি সেন্সিটিভ বডি, একটা ভালোবাসা, আর এটা হচ্ছে একাকিত্ব। একটা হচ্ছে ভালোবাসা, অর্থাৎ সঙ্গী ছাড়া থাকতে পারে না ফসফরাস। আর টিউবারকুলিনাম ওষুধের বৈশিষ্ট্য হচ্ছে এটা পরিবর্তনশীল। আজকে এটা, কালকে এটা, পরশুদিন এটা, কোনো রকমের স্থিরতা নাই, অস্থিরের পরে পরিবর্তনশীল, অনবরত পরিবর্তন চায়। তার পরিবর্তন নিয়ে কোনো রকমের স্যাটিসফ্যাকশন নাই।
আজকে একটা হলে কালকে আরেকটা চাইবে, কিন্তু ফসফরাসের তা নয়। এই কয়েকটা পার্থক্য মনে রাখলে দুইটা ওষুধের সচরাচর আপনারা পার্থক্যটা নির্বাচন করতে পারবেন, এবং প্রয়োগের ক্ষেত্রেও তাই। তারপর আমি প্রয়োগের ক্ষেত্রে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব, যেগুলি মনে রাখার কৌশল আমাদের থাকে। তাহলে একটা কিছু বুঝতে পারছেন, অর্থাৎ সংবেদনশীল বলতে আমরা আমরা বুঝবো ভালোবাসা, উষ্ণ, শরীরটা গরম থাকে, আর টিউবের মাধ্যমে শরীরটা ঠান্ডা থাকে। একটা হচ্ছে হালকা পাতলা গঠন, আরেকটাও হালকা পাতলা গঠন, ক্ষুধা বেশি, খায় দায় স্বাস্থ্য হয় না। এই পার্থক্যগুলো সচরাচর মনে রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে মেন্টালি কি, মানসিক কি পার্থক্য আমরা, একটা হচ্ছে অন্ধকারের ভয়, যেটা একা একা থাকতে ভয়, অন্ধকারের ভয়, সেটা হচ্ছে ফসফরাস। আর ওটা হচ্ছে বিরক্ত, কোন রকমের কোনো কিছুতেই, মানে সর্বকিছুতেই তার বিরক্ত। মানুষ বেশি দেখলেও বিরক্ত, মানুষকে ভালোবাসার তো কোনো প্রশ্নই আসে না, তার কাছে কোনো সেটা নেই। এগুলি এগুলি মনে রাখার কৌশল। আরেকটা কথা যদি মনে রাখেন তাহলে সবচেয়ে ভালো। একটা হচ্ছে লাভ মি, আমাকে ভালোবাসো, ফসফরাস, আর লিভ মি, সেটা হচ্ছে টিউবারকুলোস। সংক্ষেপে যদি মনে রাখা হয়, একটা হচ্ছে লাভ মি, আমাকে ভালোবাসো, সেটা হচ্ছে ফসফরাস, আর লিভ মি, আমাকে পরিত্যাগ করো। অর্থাৎ আমি কাউকে ভালোবাসতে চাই না, ভালোবাসার প্রয়োজন নেই, আমার খালি পরিবর্তনশীল, আজকে এটা কালকে এটা। এই পরিবর্তনশীলতা দুইটা কথা যদি মনে রাখেন তাহলে অনায়াসে বুঝতে পারবেন কোনখানে আমরা দেব। কারণ দোনোটাই হালকা পাতলা গঠন, দোনোটাই শারীরিক দুর্বলতা, যদিও টিউবারকুলোস নামে বেশি, ইয়েতে কম। আর একটা হচ্ছে ব্লিডিং, জ্বালার সঙ্গে ব্লিডিং। দেখবেন ক্ষতর সঙ্গে জ্বালার সঙ্গে ব্লিডিং যদি থাকে, সেটাই হচ্ছে ফসফরাস। কিন্তু টিউবারকুলোসে ব্লিডিংটা নাই, আছে তবে ওরকম না, অতিরিক্ত না, অথবা স্পর্শ করলেই ব্লিডিং হলো, অনবরত ক্ষত আরম্ভ হলেই ব্লিডিং হলো, এবং সেই ব্লিডিং বন্ধই করা যায় না। এই ধরনের ক্ষেত্রে আমরা ফসফরাসটা নির্বাচন করতে পারি। সহজে কান্না, অর্থাৎ আমরা যখনই চিন্তা করি শোক অর্থাৎ দুঃখ, কি কি ওষুধ আমরা ইগনেশিয়ার কথা বলছি, ন্যাট্টামিউরের কথা বলছি, তারপরে অ্যাসিড ফসের কথা বলছি, কোষ্টিকামের কথা বলছি। তারপরে যদি টিউবারকুলোসের মাধ্যমে কোনো ওষুধ যোগ করতে হয় তাহলে মনে রাখবেন সেটা ফসফরাস। অর্থাৎ অনেক সময় কান্নাকাটি, আমি কেন এই কথাটা বললাম, অনেক সময় টিউবারকুলোসের মাধ্যমে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি এই কথাটা মনে রাখি তাহলে মানসিক কষ্টের ওষুধ অনেক সময় না দিয়েও প্রয়োজনে আমরা এটা প্রথমে দিতে পারি। তাহলে বুঝতে পারছেন এই পার্থক্যগুলো কত সুন্দর এবং মনে রাখার কৌশল। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি যে মানসিক কষ্টের ওষুধের যখন আমরা দেখব টিউবারকুলোসিস বডিতে পৌঁছে গেছে, এবং সেটা শ্বাসকষ্ট হয়েও যদি হয় মানসিক কষ্টের, তাহলেও আমরা ফসফরাসটা প্রথমে ব্যবহার করতে পারেন, কিন্তু অন্য ক্ষেত্রে নয়। অন্য ক্ষেত্রে আপনাকে টিউবারকুলাম মেডিসিনই ব্যবহার করতে হবে। কারণ হলো লাংসের যত রকমের অঘটন আছে সবই টিউবারকুলোসিস মায়োজমের ভিতরে পড়ে। তাহলে একটা হচ্ছে এনলার্জমেন্ট গ্ল্যান্ড, অর্থাৎ টিউবারকুলোসিস মায়োজমের সবসময় দেখবেন যে গ্ল্যান্ডগুলো বড় হয়, আর ফসফরাসের ওষুধের ক্ষেত্রে সেটা হয় না। এই কথাটাও মনে রাখতে পারেন। সংক্ষেপে যদি বলি, যেটা বললাম, সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস, হাঁপানি, যাই কিছু থাক না কেন, এগুলো হয়ে যদি কোনো রোগ শোক হয় অথবা স্বাস্থ্যহানি ঘটে, সেখানেই আমরা টিউবারকুলিনাম ওষুধটি ব্যবহার করতে পারি। তাহলে আমার মনে হয়
এই পার্থক্যটা জানা থাকলে ফসফরাস এবং টিউবারকুলাম বোভিনামের ভিতরে আর আমাদের বিরোধ হওয়ার কোনো কারণ নেই। অনেক সময় আমরা না বুঝিও ফসফরাসের ব্যবহার করি, না বুঝি। তবে একটা কথা ক্যান্টের পরিষ্কার কথা বলা আছে। ক্যান্ট কি বলছে? ক্যান্ট বলছে শৈক মায়াজম হইয়া যদি হয়, অর্থাৎ রিপিটেশন করা যাবে না। কি যাবে না? ফসফরাস অত্যন্ত সংবেদনশীল ওষুধ হওয়াতে অনেক সময় সেটা বাড়তে পারে। এজন্য এটাকে প্রয়োগ করার সময় আপনাকে ডোজ মাত্রার কথা জেনে শুনে আপনাকে প্রয়োগ করতে হবে। আর ওটা হচ্ছে ডিপ অ্যাকশন। কোনটা? টিউবারকুলোসিস মায়াজম। ডিপ অ্যাকশন কেন বললাম? কারণ বংশগতি পরাক্রমে যদি চলে আসে টিবির কথা, তাহলেই আপনি ফসফরাস আর ব্যবহার করার প্রয়োজন হয় না। তখন আমরা টিউবারকুলাম কথা চিন্তা করতে পারি। কারণ ওষুধগুলো প্রয়োগের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। ডিপ সিটেড বলতে আমি বুঝাচ্ছি বংশগতির ধারা যদি থাকে, আর এটা হলো কনস্টিটিউশনাল ওষুধ। কোনটা? ফসফরাসটা। ফসফরাসের আলাদা কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন পেট গরম হয়ে বমি, এটা একমাত্র ফসফরাস এবং আর্সেনিকের আছে। আর্সেনিক যদি ভালো না হয় আমরা তখনই ফসফরাসটা প্রয়োগ করতে পারি। সেই কারণে আমি ওদিন বলছিলাম যে সিবিলিটিক মায়াজমের ওষুধের ভিতরে আর্সেনিককে দেওয়া হয়েছে ওই কারণে। আর সেখান থেকে যদি আমরা ফেল করে যাই তাহলে আমরা ফসফরাসটা ব্যবহার করতে পারি। দেখুন কি সুন্দর ওষুধের ধাপ, একটা স্টেপের পর একটা স্টেপ, একটা স্টেপের পর একটা স্টেপ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আজকে অর্থাৎ শারীরিক কথা বললাম, বার্নিং এবং তৃষ্ণা থাকে, ব্লিডিং থাকে, কফ কাশি থাকে, টিউমার এনলার্জমেন্ট থাকে, এবং এই কথাগুলো পার্থক্য মনে রাখলেই আমরা টিউবারকুলাম মায়াজমের এই দুইটা ওষুধে কোনটা আগে প্রয়োগ করব, কোনটা পরে প্রয়োগ করব অথবা শুরু করব, সেটা মনে রাখা খুব কঠিন হবে বলে আমি মনে করি না। কারণ 50 পদ্ধতির যারা প্রয়োগ করতে চান 2-1 মাত্রাই আপনি বুঝতে পারবেন। এখন প্রশ্ন আসছে, স্যার মাত্রাটা কি দেব, প্রয়োগটা কিভাবে শুরু করব? দেখুন, প্রয়োগ নির্ভর করে অবজারভেশনের উপরে, রোগীর অবস্থার উপরে, কি বডি, কি সেন্সিটিভ, কি জিনিস। তবে সচরাচর ফসফরাস ডেইলি একবার বা একদিন পর পর আপনি ব্যবহার করতে পারেন। একই রকম টিউবারকুলাম। তাই আসল কথা হলো নিজের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে ওষুধগুলো প্রয়োগ করবেন 50 পদ্ধতি। মনে রাখবেন, যদি সেটা অ্যাকুইট হয় তাহলে একদিন বা 2 দিনেই আপনার কাজটা বুঝতে পারবেন। আর যদি সেটা ক্রনিক হয় অন্তত কয়েকদিন সময় লাগতে পারে। ফসফরাসের অ্যাকশন খুব তাড়াতাড়ি, টিউবারকুলোসিস অ্যাকশন খুব ধীর গতি। এই কতকগুলো কথা, ধীর গতি মানে কি, মায়াজমের উপরে যখন তার আঘাত আসবে তখন তার গতিটাও ধীর, কারণ গভীর ক্রিয়াশীল ওষুধগুলোর ভিতরে অসম্ভব টিউবারকুলোসিস গভীরতা আছে। সেই সুবাদে তার কাজও ধীর গতি, তবে স্পষ্ট এবং পরিষ্কার। কারণটা কি? কারণটা হচ্ছে এই ধ্বংসাত্মক বডিকে রক্ষা করে রিব্যাক করে আনা। আপনার চিন্তা করেন, কারণ মায়াজম যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন ফসফরাস এবং টিউবারকুলাম ওষুধটা টিউবারকুলোসিস মায়াজমের, সেই কারণে তারা ধ্বংসের দিকে যাবেই। এবং সেখান থেকে ফেরত আনার জন্য আমাদের যে মায়াজমেটিক চিকিৎসার ওষুধগুলো কি পরিমাণ কাজ করে, অবাক হওয়ার মতন ঘটনা। কারণ সেটার গতিকে প্রতিরোধ করে ফেরত আনা এবং চিকিৎসা করা অনেক কঠিন, অনেক পাওয়ার লাগে। এই কারণে শততম পদ্ধতির অনেক সময় পাওয়ার দিয়ে ভালো ভালো ফল পেয়ে অনেক সময় ভুলে যায়। আমাদেরকে ক্ষতির চিন্তাও মাথায় রেখে শততম পদ্ধতির প্রয়োগ থেকে বেরিয়ে আসা উচিত। কোন মাত্রা, কোন সময়, কার শরীরে কি উপকার হবে, কি ক্ষতি হবে, সেটা নিরূপণ করা একমাত্র ডাক্তারদের অবজারভেশনের উপরে নির্ভর করে। সুতরাং বুঝতেই পাচ্ছেন। আর 50 দিনের সুবিধাটা কি? আপনি
4 মাত্রা বা 2 মাত্রা বা 4 মাত্রা করে প্রথমে 4 মাত্রা দিলেন, কাজ হলো না, অন্য কিছু গিয়ে আবার দিলেন, কাজ হলো না, তাহলে বুঝলেন এই ওষুধটা তার জন্য ফিট না। আর ফিট যদি হয় দেখবেন মাত্রাকে মাত্রা বাড়তে থাকবে। আমি টিরোপিলাম বমিনাম প্রায় 60-70 পর্যন্ত আমি গেছি। তার অর্থাৎ আপনাকে লক্ষ্য করতে হবে ওষুধের কাজটা হচ্ছে কিনা। বলে স্যার কাজটা বুঝবো কি করে? দেখুন, যখনই চিকিৎসা শুরু হয় তখনই রুগীও অনেকটা আরাম ফিল করে এবং সকল রকমের রোগ আস্তে আস্তে কমতে থাকে। যদি 10 রকমের রোগও থাকে, আপনারা তো মনে করবেন তার গ্যাস্ট্রিকের জন্য আলাদা, অমুকের জন্য আলাদা, মাথা ব্যথার আলাদা, মোটেই প্রয়োজন হয় না। হ্যাঁ, অনেক সময় স্যাটিসফ্যাকশনের জন্য দেওয়া হয়, কিন্তু মনে রাখবেন আপনার ওষুধ যদি সিলেকশন হয় সর্বরকমের রোগের উপরে তার কাজ, তবে কাজটা ধীর গতি। কিন্তু আমরা অস্থির চিত্ত, কত তাড়াতাড়ি আমার মাথা ব্যথাটা চলে যাবে, আজকে এখন চলে গেলে এখনই বাঁচি, সেই সুবাদে তার একটা এফেক্ট আমাদের থাকে, শরীরের ক্ষতি থাকে, যে কারণে কমপ্লেক্সিটি তৈরি হয়। সম্পূর্ণ নিরাময় করা একমাত্র হোমিওপ্যাথিতেই আছে, আর কোথাও এই ধরনের ওষুধ দিয়ে কমপ্লিট ভালো হওয়ার কথা বলা নাই। কারণ এলোপ্যাথিক বলে রিলিফ, আপনি সারা জীবন প্রেশার ওষুধ খান, ডায়াবেটিসের ওষুধ খান, গ্যাস্ট্রিকের ওষুধ খান, এখন ডাক্তাররা বলে বাবুরে গ্যাস্ট্রিকের ওষুধ বেশি খাইয়েন না, একত্রে 1 মাস 2 মাস খাওয়ার পরে গ্যাপ দেন, 3-4 মাস না আবার খেয়ে আবার খান, ওষুধকে পাল্টান, কারণ তারা বুঝে গেছে মূল চিকিৎসা গ্যাস্ট্রিকের তাদের হাতে নেই। কিন্তু আপনারা যারা হোমিওপ্যাথিক করেন তাদের কাছে সব রকমের চিকিৎসা যদি মায়োজমেটিক করে থাকেন আপনার হাতে বদ্ধ, আপনি চিকিৎসা করতে পারবেনই। আরো কি, নতুন নতুন রোগও যদি আপনার কাছে আসি দেখা দেয়, আপনার লক্ষণের উপরে ভিত্তি করেই ওষুধগুলো যদি তার শরীরে মায়োজমেটিক ঠিক করে ওষুধ দিতে পারেন, যত রকম রূপ ধরেই রোগ আসুক না কেন আপনাদের সমাধান হবে। কি সুন্দর তথ্যটা কি? এই যে টিউবারকুলোসিস মায়োজমের কথা বললাম, কারণ হচ্ছে মায়োজমেটিক যখন চিকিৎসা বুঝবেন তখন পৃথিবীতে যত রকমের রোগ নতুনভাবে নতুন কিছু নিয়ে নতুন জীবাণু নিয়ে আসুক না কেন, কারণ আপনার ভিত্তি হচ্ছে লক্ষণ মাফিক ওষুধ এবং তার শরীরে কোন মায়াজমের ভিত্তিতে তার শরীরে আক্রমণ করে মায়াজমের সঙ্গে মিশে কিম্বুত কিমাকার রোগের সৃষ্টি হলো। কেন আমি এই কথাটা বললাম? করোনার যুগে দেখবেন করোনা কাউকে মারার মতন ক্ষমতা নাই। ভাইরাস এটা শরীরে ঢুকে শরীরে যদি প্রতিরোধ করতে না পারে, প্রতিরোধ করলে সহজে ভালো হয়ে যায়, প্রতিরোধ করতে না পারলেও হয়তো কিছুদিন থেকে যদি জীবনী শক্তি থাকে তাইলে সে আর আপনাকে কিছুই করতে পারলো না। কিন্তু আপনার যদি লাংস খারাপ থাকে, আপনার যদি কিডনি খারাপ থাকে, আপনার যদি লিভার খারাপ থাকে, আপনার যদি গ্যাস্ট্রিকের আলসার থাকে, তাহলে অনায়াসেই ধরিয়ে নেন আপনার জীবন মৃত্যুর সমস্যা। কারণ সে যখন ঢুকি দেখে যে না টনসিলের পর তো কিচ্ছু নাই, উমা লাংস তো ফাঁকা, উমা লিভার তো আরো খারাপ, সুতরাং সেও ভিতরের দিকে যায়, ভাইরাসগুলো একটা পর একটা আক্রমণ করতে থাকে, তখনই ফলটা হয়, তখনই মৃত্যুটা হয়। কিন্তু আপনার যদি জীবনী শক্তি ঠিক থাকে, আমাদের এলএম পদ্ধতি এবং মায়োজমেটিক ট্রিটমেন্ট করে যদি জীবনী শক্তি আগের জায়গায় ফিরিয়ে দিতে পারেন, তাহলে যে কোনো রোগ আসতেই সময় লাগবে, আক্রমণ করলেও প্রতিহত করে আপনাকে রিভাইভ করার মতন ক্ষমতা আপনার থাকে। সেটাই আমাদের হওয়া উচিত। সেই দর্শন নিয়েই আজকের এই আলোচনা এবং এই দুইটা ওষুধের পার্থক্য বর্ণনা করে আমি এই আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।